অভিস্রবণ চাপ সংক্রান্ত যে আলোচনা আমরা গত গত আলোচনা থেকে আমরা শুরু করেছি, তো সেটার আজকে কন্টিনিউয়েশন আমরা করব। প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইসোটোনিক সলিউশন। এটা নিয়ে আমরা আলোচনা করব। আইসোটোনিক সলিউশন কাকে বলে দেখা যাক। দেখো, এখানে দুটো সলিউশন, দুটো দ্রবণকে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন অর্থাৎ অর্ধভেদ্য পর্দার মাধ্যমে দুটো দ্রবণকে পৃথক করে রাখা হয়েছে। বাঁদিকের দ্রবণটাকে আমরা এ এবং ডান দিকের দ্রবণটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি। এবার এই দুটো দ্রবণের মধ্যে যদি আমরা দেখি যে পাই এ ইকুয়ালস টু পাই বি হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সেম একই টেম্পারেচারে এ দ্রবণের যে অভিস্রবণ চাপ এবং বি দ্রবণের অভিস্রবণ চাপ যদি পরস্পরের সমান হয়, এ দ্রবণ এবং বি দ্রবণ পরস্পরের সাপেক্ষে আইসোটোনিক, এটা আমরা বলতে পারবো। এবারে লক্ষ্য করো যে পাই ইকুয়ালস টু, আমরা দেখেছি ভ্যান ডপের যে ফর্মুলা, দ্যাট ইকুয়ালস টু সি আর টি, অর্থাৎ পাই এ দ্রবণের যে অভিস্রবণ চাপ, দ্যাট ইজ ইকুয়ালস টু সি এ আর টি। দেখো, আর এর ভ্যালু এটা কনস্ট্যান্ট, যে কোনো দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট, এবং দুটো দ্রবণকে যেহেতু সেম টেম্পারেচারেই রাখা হয়েছে তাই টিটাও কিন্তু উভয় ক্ষেত্রেই একই হবে। সুতরাং পাই এ ইকুয়ালস টু সি এ আর টি, পাই বি ইকুয়ালস টু সি বি আর টি, আর এবং টি উভয় পক্ষ থেকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমরা যেটা পাচ্ছি সি এ ইকুয়ালস টু সি বি। অর্থাৎ বলা যেতে পারে যে দুটো দ্রবণ পরস্পরের সাপেক্ষে আইসোটোনিক হবে তাদের সেই দুটো দ্রবণের মোলার গাঢ়ত্ব কিন্তু সমান হবে একই টেম্পারেচারে। খেয়াল করো, মোলার গাঢ়ত্ব বা মোলারিটি এর মধ্যে কিন্তু আয়তনের টার্ম থাকে, W/mv। ভি হচ্ছে আয়তনের রাশি, যেহেতু এখানে ভলিউমের টার্ম উপস্থিত সুতরাং সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা রাশি। সুতরাং সিএ ইকুয়ালস টু সিবি হলে আইসোটোনিক হবে যদি সেম টেম্পারেচারে সি এবং সিবি পরিমাপ করা হয়। এবারে দেখো, এই আইসোটোনিকের কনসেপ্টটাকে আমাদের কিন্তু হিউম্যান বডিতেও নানা রকম কাজে ব্যবহার করা হয়। যেমন দেখো, 0.84% NaCl এর যে জলীয় দ্রবণ সেটাকে নর্মাল স্যালাইন ওয়াটার বলা হয়। নর্মাল স্যালাইন এর অর্থ হচ্ছে যে আমাদের দেহে যদি 0.84% NaCl এর জলীয় দ্রবণ প্রবেশ করানো হয়, সাপোজ ইঞ্জেকশনের মাধ্যমে বা অনেক সময় অনেক ক্ষেত্রে রোগীর অবস্থার উপর নির্ভর করে স্যালাইনও চালনা করতে হয়, সেক্ষেত্রে 0.84% NaCl এর দ্রবণ ব্যবহার করা হলে সেটা যখন রক্তের মধ্যে মিশবে, রক্তের মধ্যে যে কণিকাগুলো আছে, লোহিত কণিকা বা অন্যান্য, তাদের ওই যে কোষগুলো, কোষের ভেতরের যে তরলের যে গাঢ়ত্ব এবং এই যে স্যালাইন ওয়াটার যেটা রক্তরসে মিশছে সেটারও গাঢ়ত্ব একই হওয়ার কারণে কিন্তু সেক্ষেত্রে কোনো রকম সেই অর্থে শারীরিক সমস্যার তৈরি হয় না। যদি NaCl এর পরিবর্তে আমরা কম গাঢ়ত্বের দ্রবণ বা বেশি গাঢ়ত্বের দ্রবণ ব্যবহার করি, দুটোই কিন্তু দেহে সমস্যা তৈরি করবে। গাঢ়ত্বের কম বেশি হওয়ার কারণে সেটা আমরা পরেই বুঝবো। তো এইটুকু আপাতত মনে রাখবে যে 0.84% NaCl এর জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন ওয়াটার বলা হচ্ছে, কারণ সেটা রক্তের যে কণিকাগুলো তাদের মধ্যে যে কোষ তরল তাদের রেসপেক্টে আইসোটোনিক। সুতরাং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এবারে আমরা চলে আসবো দুটো বিষয়ক এইরকমই যে দুটো আলোচনা করলাম তার মধ্যে একটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন এবং হাইপারটোনিক সলিউশন। হাইপোটোনিক এবং হাইপারটোনিক দুরকম। দেখো, এখানেও আমরা দুটো দ্রবণকে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দার মাধ্যমে দুটো তরলকে আলাদা করে রেখেছি। সেই দুটো তরলের মধ্যে বাঁদিকে যেটা রাখা হয়েছে সেটাকে সলিউশন এ নাম দেওয়া হয়েছে, ডান দিকেরটাকে সলিউশন বি নাম দেওয়া হয়েছে। এবার ধরে নেওয়া হচ্ছে যে একই টেম্পারেচারে যদি আমরা পরিমাপ করি তাহলে পাই এ এটার তুলনায় পাই বি
অর্থাৎ এ দ্রবণের যে অভিস্রবণ চাপ তার তুলনায় বি দ্রবণের অভিস্রবণ চাপের মানটা বেশি। এবার দেখো পাই এ এটার জায়গায় আমরা সিএআরটি পুট করেছি, পাই বি এর জায়গায় সিবিআরটি পুট করেছি এবং ঠিক আগের পদ্ধতি ফলো করেই এই মানে সিএআরটি গ্রেটার দেন সিবিআরটি উভয় পক্ষকে আরটি দিয়ে যদি ডিভাইড করে দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিএ লেস দেন সিবি। এইবার দেখো তার মানে কি দাঁড়ালো না, যদি পাই এ লেস দেন পাই বি হয় তাহলে এ দ্রবণের যে গাঢ়ত্ব বি দ্রবণের গাঢ়ত্ব অপেক্ষা কম হবে। লঘুতর দ্রবণ, এটা হচ্ছে গাঢ়তর দ্রবণ একে অপরের সাপেক্ষে। তাহলে যে ক্ষেত্রে পাই বা সি এর মান বেশি, যেমন এখানে দেখতে পাচ্ছি যে বি দ্রবণের ক্ষেত্রে এই মান দুটো বেশি, সেটা অর্থাৎ বি দ্রবণটা এ দ্রবণের সাপেক্ষে বলা হবে হাইপারটনিক। যেটার তুলনামূলক গাঢ়ত্ব বেশি সেটা হচ্ছে অন্যটার সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ। যেমন এখানে বলা হলো যে বি দ্রবণের সাপেক্ষে এ দ্রবণ হচ্ছে বি দ্রবণ এ দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক। আবার উল্টো দিকে এ দ্রবণ যেটার গাঢ়ত্ব তুলনামূলকভাবে কম সেই এ দ্রবণ বি দ্রবণের সাপেক্ষে হাইপোটনিক। এবারে চলে আসি হাইপোটনিক বা হাইপারটনিক হলে কি ঘটনা হবে এবং আমরা যেটা একটু আগে আলোচনা করেছি আইসোটনিক, তার সঙ্গেই বা সেই বিষয়টার কি সম্পর্ক আছে। দেখো আমরা একটা ব্যাপার দেখেছি যে অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবকের অণুর বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে অর্থাৎ কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে বা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের অণুর নেট ফ্লো হয়। কিন্তু যদি দুটো দ্রবণ পরস্পরের সাপেক্ষে আইসোটনিক হয় তাহলে, যেমন এখানে এ আর বি দ্রবণ যেটা আগে দেখানো হয়েছিল, যারা পরস্পরের আইসোটনিক, তাহলে এ দ্রবণ থেকে বি দ্রবণের দিকে বা বি দ্রবণ থেকে এ দ্রবণের দিকে দ্রাবকের অণুর কোনো নিট প্রবাহ হবে না। অর্থাৎ এ থেকে বিতে দ্রাবকের অণু আসবে, বি থেকে এতেও দ্রাবকের অণুরা আসবে, কিন্তু তাদের আসার যে রেট বা হার সেটা ইকুয়াল হবে। তাই ওভারঅল বা নিট কোনো ফ্লো এ থেকে বি এর দিকে বা বি থেকে এর দিকে হবে না যখন সেটা আইসোটনিক হবে। কিন্তু আমরা যে পরে যে বিষয় দুটো আলোচনা করলাম হাইপোটনিক এবং হাইপারটনিক, যেহেতু দেখো আমরা বলেছি এ দ্রবণটা বি এর সাপেক্ষে হাইপোটনিক এবং বি দ্রবণটা এ এর সাপেক্ষে হাইপারটনিক, অর্থাৎ এই দিকে গাঢ়ত্ব কম এদিকে গাঢ়ত্ব বেশি, তাহলে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে দ্রাবক অণুগুলোর নিট একটা প্রবাহ বা ফ্লো কিন্তু থাকবে। অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি এই অবস্থায় সিস্টেমটাকে রেখে দেওয়া হয়, সময়ের সাপেক্ষে এ দ্রবণের পরিমাণ কমবে বি দ্রবণের পরিমাণ বাড়বে, এরকম একটা ঘটনা ঘটবে যতক্ষণ পর্যন্ত না উভয় দিকে তাদের গাঢ়ত্ব সমান হচ্ছে। এবারে প্রসঙ্গত একটা কথা বলে দেওয়া উচিত, এখানে আমরা যে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা ব্যবহার করেছি সেটা একদম পারফেক্ট বা আদর্শ অর্ধবেদ্য পর্দা ধরে নেওয়া হচ্ছে। না হলে কিন্তু অভিস্রবণ বা অসমোসিসের পাশাপাশি কিছুটা কিন্তু ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়াও কিন্তু চলবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে দ্রাবকের অণুর পাশাপাশি দ্রাবের অণুগুলোও কিন্তু, যদি এটা পারফেক্টলি সেমি পারমিয়েবল বা অর্ধবেদ্য একদম আদর্শ অর্ধবেদ্য পর্দা না হয়, তাহলে কিন্তু দ্রাবকের অণুগুলোও যেমন যাতায়াত করবে, দ্রাবের অণুগুলোও কিন্তু যাতায়াত করবে এবং সেক্ষেত্রে কিন্তু অভিস্রবণের পাশাপাশি কিছুটা ব্যাপন প্রক্রিয়াও চলে উভয় দিকের গাঢ়ত্ব সমান হবে। সেটা কিন্তু আদর্শ অভিস্রবণ হবে না। এবারে চলে আসি দুটো ঘটনা সম্পর্কে যেটা আমরা আগে উল্লেখ করলাম। দেখো, লোহিত কণিকার সাপেক্ষে পাতিত জল হচ্ছে হাইপোটনিক। তাহলে লোহিত কণিকা অর্থাৎ ব্লাডের মধ্যে যেটা লোহিত কণিকা যেটা থাকছে সেটাকে যদি আমরা পাতিত জলে ফেলে দিই, তাহলে লোহিত কণিকার সেই যে কোষগুলো তার ভিতরে
রক্তে তার ভেতরে যে কোষ তরল আছে তার গাঢ়ত্ব বেশি, আর বাইরে অর্থাৎ যেটা কিনা আমরা পাতিত জল ব্যবহার করেছি তার গাঢ়ত্ব কম। অর্থাৎ পাতিত জলটা এক্ষেত্রে কোষ তরলের সাপেক্ষে হাইপোটনিক, আর ওই লোহিত কণিকার যে বহিরাবরণ সেটা অর্ধবেদ্য পর্দার ন্যায় আচরণ করে। তাহলে কি ঘটনা ঘটবে না, আমরা জানি হাইপোটনিক থেকে হাইপারটনিক অর্থাৎ কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের অনুনিট প্রবাহ হয়। তাহলে এখানে কি ঘটবে, পাতিত জল ক্রমশ ওই লোহিত কণিকার ভিতরে প্রবেশ করতে থাকবে, লোহিত কণিকাটা ধীরে ধীরে স্ফীত হবে, এক সময় ফেটে যাবে। এই ঘটনাটাকে বলা হয় হিমোলিসিস। অর্থাৎ পাতিত জল যদি তার মানে ইনজেকশন হিসেবে পাতিত জল ব্যবহার করা হতো তাহলে সেটা কিন্তু বেশ কিছু আমাদের লোহিত কণিকাকে ডিস্ট্রয় করে দিত, এটা বলাই যায় বা বোঝাই যাচ্ছে। এবারে দেখো লোহিত কণিকার সাপেক্ষে 4% আমরা দেখেছি 0.84% NaCl, এটা হচ্ছে আমরা দেখেছি যে সেটা হচ্ছে আইসোটনিক উইথ রেসপেক্ট টু লোহিত কণিকার যে কোষতরল তার সাপেক্ষে। তাহলে যদি আমরা 0.84 এর পরিবর্তে 4% তার মানে বেশি গাঢ়ত্বের NaCl যদি ব্যবহার করি, সেটা তার মানে লোহিত কণিকার যে কোষতরল তার সাপেক্ষে হাইপারটনিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি ঘটনা ঘটবে না, ওই লোহিত কণিকার যে কোষতরল তার থেকে দ্রাবক জল সেটা ওর বহিরাবরণের থ্রু দিয়ে ক্রমশ বাইরে আসতে থাকবে, লোহিত কণিকা চুপসে গিয়ে নষ্ট হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় ক্রিনেশন। সুতরাং হাইপোটনিক দ্রবণে কোনো কিছুকে রাখা হলে সেটা স্ফীত হবে, আর হাইপারটনিক দ্রবণে কোনো কিছুকে রাখা হলে সেটা ক্রমশ তার দেহ থেকে তরল বেরিয়ে সেটা চুপসে যাবে। এবারে দু একটা টপিক যেটা তোমরা নিজেরা পড়ে নেবে, সেটা হচ্ছে জীবদেহে অভিস্রবণের কি কি গুরুত্ব আছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্ব আছে, পত্ররন্ধ্রের খোলা, পত্ররন্ধ্র বন্ধ হওয়া, এরকম অন্য আরও অনেক ঘটনা আছে যেগুলো তোমরা নিজেরা বইয়ে পাবে, সেগুলো নিজেরা পড়বে। এবার আমরা কতকগুলো টপিক খুব দ্রুত আলোচনা করে নেব যেগুলো এই অভিস্রবণ, হাইপোটনিক, হাইপারটনিক এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। প্রথম হচ্ছে উচ্চ রক্তচাপের ব্যক্তিদের কম লবণ খাওয়া উচিত। কেন? দেখো, যদি লবণ বেশি খাওয়া হয় তাহলে সেই লবণ রক্তের মধ্যে মিশবে, রক্তরসে সোডিয়াম ক্লোরাইডের গাঢ়ত্বকে বৃদ্ধি করবে, এবং সোডিয়াম ক্লোরাইডের গাঢ়ত্বকে বৃদ্ধি করার অর্থ ক্রমশ রক্তরসটা কোষতরলের সাপেক্ষে হাইপারটনিক হয়ে পড়বে। তার ফলে কোষের মধ্যে যে রক্তের মধ্যে যে কোষগুলো আছে, লোহিত কণিকা, শ্বেতকণিকা ইত্যাদি, তাদের দেহ থেকে সেই কোষগুলো থেকে ক্রমশ জল বেরিয়ে আসবে, এবং তাতে কি হবে, রক্তটা লঘু হতে শুরু করবে। দেখো একটা কথা, বাড়ির বয়স্করা অনেক সময় বলেন যে বেশি নুন খেলে রক্ত জল হয়ে যায়, অ্যাকচুয়াল মানেটা হলো এটা। এবং সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে না, শরীর যাদের উচ্চ রক্তচাপ, যদি এর পাশাপাশি আবার ওই তরল কোষতরল থেকে জল বেরিয়ে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রক্তচাপ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, এবং সেটা তাদের পক্ষে আরও ক্ষতিকারক। নেক্সট, ইনজেকশনের তরলটি নর্মাল স্যালাইন ব্যবহার করা হয়। খুব সহজই ব্যাপার, যে যদি সেটা হাইপোটনিক বা হাইপারটনিক হয়ে পড়ে, হাইপোটনিক হয়ে পড়লে যে কোষগুলো ব্লাডের মধ্যে থাকে সেগুলো স্ফীত হতে থাকে, আর যদি হাইপারটনিক দ্রবণ ব্যবহার করা হয় তাহলে কোষতরল থেকে জল বেরিয়ে গিয়ে সেটা সংকুচিত হয়ে যায়। এই সমস্যাগুলো তৈরি হবে, যেগুলো দুটোই কিন্তু কোষের পক্ষে খুবই ক্ষতিকারক, কোষগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জাতীয় ঘটনা ঘটবে। গলার ব্যথায় নুন জল দিয়ে গার্গল করার পরামর্শ দেওয়া হয়। দেখো, গলা ব্যথা হওয়ার একটা, গলায় যে আমাদের ব্যথা হয় সেক্ষেত্রে আমাদের যে গলার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো এসে বাসা বাঁধে বা ফাঙ্গাস এসে বাসা বাঁধে, যারা বাসা বাঁধে তাদের সঙ্গে লড়াই করার জন্য ওই আমাদের গলার মধ্যে কোষগুলোর মধ্যে রসস্ফীতি ঘটে, অর্থাৎ তার মধ্যে বেশি পরিমাণ তরল এসে জমা হয়, এবং সেটার কারণে এই আমাদের গলার ভেতরে বিভিন্ন গ্ল্যান্ডগুলো ফুলে যায় ইত্যাদি ঘটনা ঘটে। এবার দেখো, বেশি গাঢ়ত্বের হালকা গরম নুন জল দিয়ে যদি গার্গল করা হয় তাহলে ওই অঞ্চলগুলোতে যেখানে ওই সমস্যাটা তৈরি হয়েছে সেখানে যখন নুন জল গিয়ে পৌঁছায় তখন
ওই যে কোষগুলো যেগুলো স্ফীত অবস্থায় ছিল সেই স্ফীত কোষগুলো থেকে জল বেরিয়ে এসে সেটা একটু সংকুচিত হয়ে যায়, আমাদের ব্যথার উপশম হয়। এছাড়াও ওই হালকা লবণাক্ত জল ওখানে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে মারতেও খানিকটা সাহায্য করে। এই কারণেই নুন জল দিয়ে গার্গল করার পরামর্শ দেওয়া হয়। মাছ মাংস সংরক্ষণে লবণ ব্যবহার করে। আমরা একটা মাছের কথা জানি যেটাকে বলা হয় নোনা ইলিশ, আমরা হয়তো অনেকে খাই বা খাই না। তো সেই নোনা ইলিশ কিন্তু প্রায় 1 বছরের উপর ঠিকঠাক থাকে। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ঠিকঠাক থাকার, তার মধ্যে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। এই লবণ আসলে ওই মাছের শরীরটার ভেতরে লবণটা বেশ কিছুটা প্রবেশ করে ওটাকে হাইপারটনিক করে তোলে। আর হাইপারটনিক হলে ওর ভেতরে যখন কোনো ওই মাছের দেহে যখন কোনো ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধবে তখন তার দেহ থেকে কিন্তু তরল অর্থাৎ জল বেরিয়ে যাবে এবং ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। এরকম ঘটনাগুলো ঘটবে। এই জাতীয় আরও কিছু প্রশ্ন বা কোশ্চেন হতে পারে, যেমন আচার জাতীয় খাদ্য যেটা অত্যন্ত মিষ্টি, মানে খুব গাঢ় তৈরি করা হয়, হাইপারটনিক করা হয় অন্যান্য যে জীবিত কোষগুলোর তুলনায়। তার ফলে আচার জাতীয় খাদ্যে এরকম ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস এসে বসলে প্রাথমিকভাবে তাদের দেহ থেকে জল বেরিয়ে যেতে থাকে এবং সেটা নষ্ট হয়ে যায়। এরকমভাবে আচারটা বহুদিন ঠিকঠাক থাকে। সামুদ্রিক মাছকে মিষ্টি পুকুরের জলে রাখলে ফুলে যাবে। সামুদ্রিক মাছ যেটা সমুদ্রে আছে সেটা বেশি গাঢ়ত্বের তরলে আছে। মিষ্টি পুকুরের জল সেখানে গাঢ়ত্ব কম, হাইপোটনিক। তাহলে মাছকে এনে ছাড়লে পুকুরের জল ধীরে ধীরে তার বহিরাবরণ যেটা অর্ধবেদ্য পর্দার কাজ করবে সেটাকে ভেদ করে ভেতরে ঢুকবে, ফুলে যাবে। অনুরূপভাবে পুকুরের মাছকে সমুদ্রের জলে ফেলে দিলে সমুদ্রের জলটা হাইপারটনিক, তার দেহ থেকে জল বেরিয়ে গিয়ে চুপসে যাবে। শুষ্ক কিশমিশ দানা, তার ভেতরে সেটাকে জলে ডুবিয়ে রাখলে শুষ্ক কিশমিশ দানার ভেতরে কোষ তরলের গাঢ়ত্ব অত্যন্ত বেশি, জলে ডুবিয়ে রাখা মানে বাইরে গাঢ়ত্ব কম। তাহলে কিশমিশের ভেতরে যে তরলটা আছে সেটা হাইপারটনিক, বাইরের জলটা হচ্ছে হাইপোটনিক। সুতরাং বাইরে থেকে জল কিশমিশে স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করবে এবং সেটাকে ফুলিয়ে দেবে। এই জাতীয় ঘটনাগুলো ঘটে এদের ক্ষেত্রে।